ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। সেই সময় অনেক ডিমোটিভেশন ফেস করেছি, তারাও বিশ্বাস রাখতে পারেনি। কোনোটা শুটিং চলতে চলতে বন্ধ হয়ে গেছে, কোনোটা শুটিং হওয়ার পরে আর রিলিজ করেনি, কোনোটা হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে, একদিন শুটিং হয়েছে। আমরা প্রত্যেকটা মোমেন্টে রিজেকশন ফেস করি এবং একটা আনসার্টেন লাইফ লিড করি। আমরা জানি না যে পরবর্তী মানে আজকে আমি কাজ করছি, পরের বছর কী করব। জীবনের শুরুতে যত ধাক্কা খেয়ে বুঝে যাওয়া যায়, তত পরের জার্নিটা স্মুথ হয়ে যায়। গতানুগতিক লাইফ থেকে পালানোর চেষ্টা করছিলাম। কোন কোন জিনিসগুলো তোমার প্রয়োজন আর কোন কোন জিনিসগুলো তোমার লাক্সারি, সেটা তোমার বুঝতে শেখা উচিত। সেভাবেই বড় হয়েছে, যেটা মধ্যবিত্ত ফ্যামিলিতে সাধারণত হয়ে থাকে। এর ভবিষ্যৎ কী, ভবিষ্যৎ নিয়ে মধ্যবিত্ত ফ্যামিলি খুব বেশি টেন্স থাকে। আমার পরিবারও তাই ছিল যে এটা কি ভবিষ্যৎ, এটা কি সবসময় আদেও ভবিষ্যৎ হবে কিনা, এত লোকে করে। ফার্স্ট এন্ট্রি টু দিস ইন্ডাস্ট্রি, কোন দরজাটা দিয়ে আমাকে ঢুকতে হবে, সেই দরজাটা আমার কাছে ক্লিয়ার ছিল না। তারা নেই কোনো। আমি জাস্ট কাজ করে যেতে চাই, ভালো কাজ করে যেতে চাই। আমি এটা চুজ করেছি, তো আমার কারো কাছে কমপ্লেন করার নেই। অনেক সময় সবার হাতে সময় থাকে না যে বড় পর্দায় গিয়ে সিনেমা দেখার, তবে ওটিটিটা লোকের কাছে মনোরঞ্জনের জায়গা হয়ে উঠেছে এবং খুব সহজেই আমরা নানান ওয়েব সিরিজ দেখতে পাচ্ছি। তবে এই ওয়েব সিরিজের মাধ্যমে যিনি আপনাদের কাছে ভীষণ পরিচিত, তিনি সুভদ্র। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অভিনেতা সুভদ্র মুখোপাধ্যায়। ওয়েলকাম। প্রথমত কেমন আছো? নতুন বছর। ভালো আছি, নতুন বছর শুরু হয়েছে, তো আশা করছি ভালোই যাবে। এখনও জানি না, বছরটা সেভাবে কাজ দিয়ে শুরু করতে পারিনি এখনও। তো খুব সামনেই আবার শুটিং শুরু হবে, তো আশা করছি ভালোই যাবে। তো তো বছরের শুরুতে যেমন আমরা বলি হ্যাপি নিউ ইয়ার, তো আমি ঠিক করেছি বছরের শেষেও আমি হ্যাপি নিউ ইয়ার বলবো, যদি বছরটা হ্যাপি যায়। বছরের শেষেই বলা উচিত, পুরো বছর বলা উচিত। হ্যাঁ, আগে থেকে তো মানে আমরা হোপ করছি যে বছর ভালো কাটুক, তাই বলছি হ্যাপি নিউ ইয়ার। বাট আমার মনে হয় যে অ্যাকচুয়াল মানেটা তখন হবে যখন আমরা বছরের শেষে যদি বলতে পারি হ্যাপি নিউ ইয়ার। পুরো বছরটা ভালো কাটার আশা করি, পুরো বছরটা ভালো কাটবে আর শুটিংয়ে কাটবে। তো সম্প্রতি একটা শুটিং শুরু হওয়ার কথা বলছিল, তো সেটা ওটিটি না অন্য কোনো কাজ? সেটা একটা ওটিটিরই কাজ, সেটা এবিপির একটি কাজ, আরও আনন্দ অ্যাপের জন্য। সেখানে আমি অভ্রজিৎ সেন, যার সাথে আমি ডাকঘর করেছি, তো তারই একটা পরবর্তী কাজ। খুবই এক্সাইটিং একটা কাজ, অন্য ধরনের একটা চরিত্র, তো সেটা শুরু হবে। এবং না, অ্যাকচুয়ালি আমি ভুল বললাম, কারণ আমি আরেকটা শুটিং করছিলাম জি5-এর জন্য, একটি ওটিটি। তো সেটি বেশিরভাগ কাজটাই আগের বছর হয়ে গেছে, তো তার কিছু 2 দিনে শ্যুট বাকি ছিল, তো সেইটা দিয়ে শুরু করেছি অ্যাকচুয়ালি বছর, তো সেটাও আছে। আমি যদি বলি এই শুরুটা, এই লাইট ক্যামেরা অ্যাকশন, এটা জীবনে কখন ঢুকে পড়লো? অ্যাকচুয়ালি আমি 10 বছর ধরে কাজ করছি, যদি সেই হিসেব মতো ধরি, 2013 শেষ থেকে 14 শুরু থেকে। কিন্তু 14তে আমি যতগুলো কাজই করেছি, 2014-এ আমি 2টো সিনেমা করেছিলাম, অ্যাকচুয়ালি 3টে সিনেমা করেছিলাম, এবং সেই 3খানা সিনেমাই সামহাউ বন্ধ হয়ে গেছে। মানে কোনোটা শুটিং চলতে চলতে বন্ধ হয়ে গেছে, কোনোটা শুটিং হওয়ার পরে আর রিলিজ করেনি, কোনোটা হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে, একদিন শুটিং হয়েছে। তো সেই জন্য ওই বছরটা কাজের হিসাবে আমার নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমার ওই বছরটাই শুরু হয়েছিল। আর প্রথম রিলিজড কাজ বলতে গেলে 2015-তে অন্য বসন্ত বলে জি বাংলা অরিজিনালস একটি ছবি ছিল সেটা। কিন্তু যদি তুমি বলো প্রথম এক্সপিরিয়েন্স ক্যামেরার সামনে প্রফেশনালি, তার আগে আমি শর্ট ফিল্ম করেছি কিছু জায়গায়, কিন্তু ক্যামেরার সামনে প্রফেশনালি একটা ফিল্ম সেটে অভিজ্ঞতা হচ্ছে ওই ছবিগুলো যেগুলো বেরোয়নি। তো সেইটা আমার মনে আছে যে সেই ছবিতে আমি প্রথম কাজ করতে যাই, এবং সমদর্শিদা ছিল সেই ছবিতে, সমদর্শিদার সিন ছিল। তো সেই সিনটা করার পরে খুব প্রশংসা পাই, একটাই সিন ছিল, এবং ডিরেক্টর ক্ল্যাপ করে আমার জন্য। তো সেই ছবিটা রিলিজ না করলেও সামহাউ ওটা খুব আমার কাছের হয়ে থাকবে, কারণ ওটা আমার প্রথম কোনো কাজ যেটা পারফর্ম করে আমি হাততালি অর্জন করেছিলাম, তো সেটা খুবই কাছের হয়ে থাকবে। সেটা হয়তো কেউ দেখতে পারবে না, কিন্তু আমার কাছে খুব কাছের হয়ে থাকবে সেটা। প্রথম কাজ সবসময় ভীষণ স্পেশাল এবং কাছের হয়। তো সেক্ষেত্রে যদি তুমি বলো যে প্রথম কাজটা রিলিজ হয়নি, দর্শকদের সামনে আসেনি, সেটা কিছুটা খারাপ লাগার জায়গা? খারাপ লাগার জায়গা, হ্যাঁ, একদিক দিয়ে বলতে গেলে খারাপ লাগার জায়গা তো বটেই, কিন্তু আবার রিগ্রেট করারও জায়গা নয়। মানে ঠিক আছে, মানে ওই এক্সপিরিয়েন্সগুলো দরকার। মানে অভিনেতার জীবনে আমার মনে হয় সবথেকে আগে যেটা প্র্যাকটিস করা উচিত সেটা হচ্ছে রিজেকশন। কারণ আমরা প্রত্যেকটা মোমেন্টে রিজেকশন ফেস করি এবং একটা আনসার্টেন লাইফ লিড করি। আমরা জানি না যে
পরবর্তী মানে আজকে আমি কাজ করছি, পরের বছর কী করব, তো আমরা খুবই আনসার্টেন লাইফে লিড করি। তো সেই রিজেকশানটা যাতে আমাদের সিস্টেমের সাথে বসে যায় এবং রিজেকশানটা আমরা সেটাতে ডিপ্রেসড না হয়ে পড়ি, ফ্রাস্ট্রেটেড না হয়ে পড়ি, সেইটা মনে হয় জীবনের শুরুতে যত ধাক্কা খেয়ে বুঝে যাওয়া যায় তত পরের জার্নিটা স্মুথ হয়ে যায় বলে আমার মনে হয়। সেটা মেনে নেওয়া তো একটা টাস্কের মতো, যে সব ক্ষেত্রেই, মানে শুধু আমি অভিনয়ের ক্ষেত্রে বলছি না, জীবনের প্রতিটা ক্ষেত্রেই, মানে যারা অভিনয় করেন না অন্য কাজও করেন, আই হোপ তোমাদেরও অনেক কিছু রিজেকশন ফেস করতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে রিজেকশন ফেস করাটা এবং সেটা মানে স্পোর্টিংলি নেওয়াটা, সেটাও একটা প্র্যাকটিস, সেটাও একটা শিক্ষার বিষয়। সেটা আমরা ছোটোবেলা থেকে শিখি না, সেটা আমরা বড় হওয়ার পরে আমরা যখন বুঝতে পারি যে আমরা বড় হয়ে গেছি, সেইটা দিয়ে আমরা বুঝতে পারি, রিজেকশান দিয়ে অভিজ্ঞতা। আগে আমরা রিজেকশন হলে আমরা হয়তো ইমোশনালি ছোটোবেলায় কেঁদে ফেলতাম বা বাবা মার কাছে গিয়ে নালিশ করতাম, বাবা মা সেটা কিছু মন ভুলিয়ে কিছু একটা করে দিত। তো তখন আমরা ভাবতাম যে এরমভাবেই হয়তো সারা জীবনটা চলে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি বড় অ্যাডাল্টহুড যখন আমরা ফেস করি, তো সেইখানে দাঁড়িয়ে রিজেকশান ফেস করাটা বড় জিনিস আমার মনে হয়। কখন মনে হলো যে অভিনেতা হব বা অভিনয়কে ভালোবেসে এই জায়গাটাতে আসা, অভিনয় করা? আমি না জানি না কোন মাহেন্দ্রক্ষণে এটা হয়েছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে এটা একটা জার্নি, মানে ইটস গ্র্যাজুয়ালি হতে গেছে। মানে আমি জানি না যে আমি প্রথমে কেন করতে চেয়েছিলাম, মানে জানি না বলতে গেলে ভুল হবে। আমি জাস্ট মানে একটা গতানুগতিক লাইফ থেকে পালানোর চেষ্টা করছিলাম। তো সেইখানে যেতে গিয়ে দেখলাম যে অভিনয় সেটা হেল্প করছে সামহাউ, মানে অ্যাক্টিং ওয়াজ অ্যান এসকেপ ফর মি সেই সময়, যে নিজের থেকে পালিয়ে যাওয়া যেত এবং অন্য চরিত্র হয়ে তাদের লাইফটা বাঁচা যেত। সেই যে একটা আলাদা মজা, সেই যে একটা আলাদা কিক, যে সেই চরিত্রটা যা যা ভুল করছে, যা যা ঠিক করছে, সেগুলো হয়তো আমি আমার জীবনে করতে পারবো না, কিন্তু আমিই করছি কোথাও গিয়ে। এই যে একটা আলাদা কিক, সেই কিকটা আমি খুব এনজয় করতাম ওই সময়। তো সেটা আমাকে খুবই ড্রাইভ করেছে। তারপরে ওই যেমন বলছিলাম যে একটা গ্র্যাজুয়াল প্রসেস, একটা জার্নি, সেটা যত হতে গেছে, যত সেটা ইন্টেন্সিফাইড হয়েছে, তত বুঝতে শিখেছি কী, কেন, কিসের জন্য আমি অভিনয় কেন করি, সেগুলো পাল্টাতে গেছে বলে আমার মনে হয়। ছোট থেকে কি ইচ্ছে ছিল না যে অভিনয় করব বা এই জগতে আসবো, নাকি 10টা 5টা ওই ডিউটিটাকে এড়াতে চেয়েছিলে? হ্যাঁ, মানে আমার অভিনয় করবো দূরদূরান্ত অবধি ভাবিনি। মানে হ্যাঁ, মানে আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এবং আমার পরিবারে আমাকে শেখানো হয়েছে যে প্রয়োজনীয়তা, মানে কোন জিনিসগুলো তোমার প্রয়োজন আর কোন জিনিসগুলো তোমার লাক্সারি, সেটা তোমার বুঝতে শেখা উচিত। সেভাবেই বড় হয়েছে, যেটা মধ্যবিত্ত ফ্যামিলিতে সাধারণত হয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিনয় করাটা আমার কাছে লাক্সারি মনে হতো ওই সময়। তো সেই জন্য মাথাতেও আসেনি। সামহাউ ঘটনাচক্রে আমি সেটা এসে পড়ি এবং তারপরে যখন ব্যাপারটা এনজয় করতে থাকি, সেটা চলতে থাকে। তো আমি ভাবিনি কোনো দিনই যে আমি অভিনয় করব, তবে যেদিন থেকে করতে শুরু করি তারপর থেকে ভালো লাগতে শুরু করে। তো বলতে পারি মানে অভিনয় করে একমাত্র যখন আমি অভিনয় করি তখন আমি ভালো থাকি, সেই জন্যই অভিনয়টা করা। যেটা বললে যে সাধারণত পরিবারে খুব স্বাভাবিক যে একদম আনসার্টেন একটা জীবনে ঢুকে পড়া, অভিনয় করা, ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হওয়া, তো পরিবার কতটা সমর্থন করেছিল? প্রথম দিকে সেরকমভাবে সমর্থন পাইনি, যেমন বললাম মধ্যবিত্ত ফ্যামিলির আমি একজন, এবং সেটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা সব থেকে বেশি থাকে যে এর ভবিষ্যৎ নিয়ে মধ্যবিত্ত ফ্যামিলি খুব বেশি টেন্স থাকে। তো সেটা আমার পরিবারও তাই ছিল যে এটা কি ভবিষ্যৎ, এটা কি সবসময়, মানে এটার কোনো আদৌ ভবিষ্যৎ হবে কিনা, এত লোকে করে, সেটা দিয়ে তুমি জীবিকা নির্বাহ করতে পারবে কিনা, এটা দিয়ে। তো সেই চাপটা ছিল, সেইটা আমাকে সেই সময় সেটা ফেস করেই করে যেতে হয়েছে একটা জেদের বসায়, যে আমি করবই, কারণ আমার করে ভালো লাগছে একমাত্র এই জিনিসটা। তো সেটা ফেস করেছি। তারপরে আস্তে আস্তে যখন বাড়ির লোক দেখেছে হ্যাঁ কাজ করছে, মনে হচ্ছে কিছু করে নিতে পারবে, একটা মনে হয়েছে। তো এখন তো খুবই তারা সাপোর্টিভ, তারা খুবই এনজয় করে আমার জার্নিটা। প্রথম সুযোগটার কথা যদি একটু বলো, মানে যে ছবিটা রিলিজ হয়নি তার সুযোগটা কিভাবে আসে? সেই সুযোগটা হচ্ছে সেটা খুবই বহু আগের, মানে আমি তখন মানে ওই কী করব, কীভাবে করব, আমি মানে আমার পরিবারে দূর দূরান্ত অবধি কেউ এই জগতের সাথে যুক্ত নয়। তো ফার্স্ট এন্ট্রি টু দিস ইন্ডাস্ট্রি, মানে প্রথম কোন দরজাটা দিয়ে আমাকে ঢুকতে হবে, সেই দরজাটা আমার কাছে ক্লিয়ার ছিল না। তো আমি সেই দরজাটা খুঁজছিলাম ওই সময়টায়, যে কোথায় যাওয়া যায়। বিভিন্ন লোকের সাথে আলাপ হতো, বিভিন্ন জায়গায় যেতাম। তখন 8B বাস স্ট্যান্ডে একটা ঠেক বসতো, মানে সেখানে কিছু ডিরেক্টর, ডিওপি তারা আড্ডা মারতো, এখনও মারে। তাদের সাথে আমার আড্ডা হতো এবং আড্ডা হতেই
যেমন হয় যে শুনেছে যে এই এ ভালো কাজ করে বা ভালো করছে, তুমি এমনি দেখতে পারো। তো সেই সময় যে ডিরেক্টর ছিলেন, মানে আমার প্রথম ছবি যে ডিরেক্টর সৌরজিৎ দা, সে তখন আমাকে প্রথম ওই ছবিতে বলে একটা চরিত্র আছে, তুই করবি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই করবো। তো ওইখান থেকেই আর কি হয়। তো 8B মোড়ে আমার প্রথম ছবি পাওয়া আর কি। ওই 8B মোড়টা খুব স্মরণীয়। ওটা খুব স্মরণীয়। কখনো কি এটা মনে হয় যে ওটিটি না থাকলে বড় পর্দায় সেভাবে এখন অনেকেই সুযোগ পায় না, প্রতিভা থাকলেও বড় পর্দায় সুযোগটা সহজে আসে না, ওটিটি না থাকলে কি করতে? জানি না, আমি সত্যি জানি না কী করতাম। এবং শুধু আমার কথা বলছি না, আমার মনে হয় যে গোটা ইন্ডিয়াতেই, ইন্ডিয়ার বাইরেটা আমি যাচ্ছি না, গোটা ইন্ডিয়াতেই প্রচুর আমরা অভিনেতাকে পেয়েছি ওটিটির জন্য, এবং ডিরেক্টরকেও পেয়েছি। তো মানে পৃথিবীতে ওটিটি এসেছিল একটা অল্টারনেটিভ স্পেস হিসেবে, যে সিনেমা সিরিয়ালের বাইরে একটা অল্টারনেটিভ স্পেস হিসেবে। তো সেইখানে কিছু নতুন ট্যালেন্ট উঠে আসবে, সেটাই কাম্য ছিল। তো সেইভাবেই এত বছরের একটা জার্নিতে ওটিটিতে আমরা প্রচুর ভালো ভালো অ্যাক্টার পেয়েছি। আমি নিজেকে ওটিটির ফসল হিসেবে মনে করি। তো আমিও সেই সুযোগ পেয়েছি, এবং আমার মনে হয় যে অনেক অভিনেতা, তুমি বললে যে সবাই তো ছবিতে আর সুযোগ পায় না, এবং আমাদের এখানে বাংলায় যে বিরাট প্রতি বছর ছবি হচ্ছে তাও নয়, খুবই কম সংখ্যক ছবি হচ্ছে, এবং সেই কম সংখ্যক ছবিতে খুব কম সংখ্যক লোকই কাজ পাবে, সেটাই স্বাভাবিক। তার বাইরে যারা ধরো রেগুলার ওই সিরিয়াল করতে চাইছে না, বা আর কোনো সিনেমায় চান্স পাচ্ছে না, তাদের একটা বড় জায়গা খুলেছে। তো তাদের একটা মানে এই কেরিয়ারটা পারসিউ করার নতুন একটা অধ্যায় খুলেছে। তো সেটা ওটিটির জন্যই সম্ভব হয়েছে, নাহলে সম্ভব হতো না। বলা যায় যে ওটিটি জীবন বদলে দিয়েছে অনেকটা। হ্যাঁ, অনেক লোকের তো বদলেছেই, অবশ্যই আমারই বদলেছে। ওটিটি আসার পর যে জনপ্রিয়তাটা তুমি পেয়েছো, বিগত যে 10 বছর ধরে যে অভিনয়ের জীবন, তোমার মনে হয় না যে সেখানে একটু কম কাজ করেছো, বা সেই জনপ্রিয়তাটা তা এখনও ছুতে পারেনি যে যতগুলো বছর তুমি কাজ করছো? হ্যাঁ, ঠিক আছে, আমার তাতে কোনো অসুবিধা নেই, মানে আমার তাড়া নেই কোনো। আমি আমি জাস্ট কাজ করে যেতে চাই, ভালো কাজ করে যেতে চাই। আমি সত্যি অনেক বছর ধরে কাজ করছি, এবং আমার মনে হয় যে সেটা আমার ড্রব্যাক না, সেটা আমার স্ট্রেংথ, যে আমি এত বছর ধরে কাজ করছি, এবং আমি এত বছর এই কাজের জায়গাটাকে দেখেছি, তার আপস অ্যান্ড ডাউনস, তার ভালো খারাপ, তার চরম, তার একদম নিম্ন, সব কিছুই দেখেছি। তো আমি সেইভাবেই সিজনড হয়েছি। তো আমার মনে হয় যে এখন যে আমি সাফল্যটা পাচ্ছি গত 2 বছর 3 বছর সেভাবে বলতে গেলে, তো সেইটা আমাকে এই আগের যে 8 বছরের জার্নিটা, সেটা আমাকে কোথাও গিয়ে এই সেন্সটা দিয়েছে যে দিস ইজ নট পার্মানেন্ট, বাট ইউর ক্রাফট ইজ পার্মানেন্ট। তো তুমি তোমার কাজটা করে যাও, ওইটা বাই প্রোডাক্ট আসবে, আসতেই থাকবে। ওটা আমার কোনো কন্ট্রোল নেই। আমি ভালো কাজ করলে, লোকের ভালো লাগলে, সে লোক আমাকে ভালোবাসবে। ইন্ডাস্ট্রিতে আসা না ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, কোনটা বেশি কঠিন? আমি এইটা মানে আমার পক্ষে বলাটা খুবই চাপ, কারণ আমি যে সেরমভাবে বলতে পারি যে আমি মানে টিকে থাকার কোনো রেসিপি খুঁজে পেয়েছি, বা কীরমভাবে টিকে থাকা যায়, এটা নিয়ে কমেন্ট করাই আমি জায়গায় নিই। তবে অবশ্যই আমার পার্সোনালি বাইরে থেকে দেখে বরাবরই মনে হয়েছে যে টিকে থাকাটা সত্যি একটা চ্যালেঞ্জ, মানে সেটা একটা এফর্ট, বিরাট বড় এফর্ট। মানে যেমন মিস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এরা এত বছর ধরে কাজ করছে, এবং সেম টেনাসিটি নিয়ে কাজ করছে, মানে তাদেরকে দেখে বোঝা যায় যে তারা এখনও ওই প্যাশন থেকেই কাজ করে, এবং এত বছর একটা জায়গায় থাকার পরে সেটাকে ধরে রাখা ইনট্যাক্ট, সেটা খুবই মানে ইভেন আমাদের এখানে বুম্বাদা, যারা যারা আছেন আরও বড় বড়, কৌশিকদা, ঋত্বিকদা, সবাই মানে এতদিন ধরে কাজ করার পরেও যে সেইটাকে সমানভাবে বজায় রেখে সমান কোয়ালিটি ডেলিভার করা, সেটা একটা বিরাট বড় এফর্ট এবং হার্ডওয়ার্কিং, মানে প্রচণ্ড হার্ডওয়ার্ক লাগে এটাতে। যখন নিউ কামার হিসেবে প্রথম ইন্ডাস্ট্রিতে আসো এবং কাজ শুরু করো, তার পরবর্তীকালে অনেক ব্যাক টু ব্যাক কাজ আসে, তো সেই জার্নিটা একটু শুনবো। যখন প্রথম ইন্ডাস্ট্রি, মানুষ চিনছো, দেখছো, কাজ পাচ্ছ, সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? তো মানে প্রথম দিকে তো যেহেতু বলছিলাম, মানে আমার কোনো দূর দূরান্ত অব্দি কোনো হিস্ট্রিতে কেউ নেই যেই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। তো আমি এই ইন্ডাস্ট্রিটা পুরোটাই বাইরে থেকে দেখেছি, মানে মিডিয়া, টিভি আর যা যা মাধ্যম আছে সেটা সম্বন্ধে জানা, সেখান থেকেই জেনেছি। তো সেটা তো সম্পূর্ণ আলাদা, আর ভেতরে ঢুকে কাজ করা, সেই ইন্ডাস্ট্রি থেকে কাজ করার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা। তো
এই এক্সপিরিয়েন্স থেকে ওই এক্সপিরিয়েন্সে পৌঁছতেই আমার একটা বহু সময় চলে গেছে। সেটা মানে আমার মনে হয় সেটাই মানে আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মানুষদের এই যে এটা বোঝা মানে হাউ দিস ইন্ডাস্ট্রি ফাংশনস, বা এটা কী কী ডিমান্ড করে। তুমি যদি ইন্ডাস্ট্রি কাজ করতে যাও, তুমি কীরকম মাইন্ডসেট ডিমান্ড করে বা কীরকম চিন্তাভাবনা পার্সপেক্টিভ ডিমান্ড করে, সেইটা বুঝতে পারা আমার মনে হয় প্রথম পদক্ষেপ। সেটা আমার বুঝতে অনেক সময় লেগেছে এবং সেটা ওই কাজের মাধ্যমেই হয়েছে। মানে একটা কাজ থেকে বুঝতে পেরেছি কোন জিনিসটা আর করবো না। মানে কাজ থেকে তো বোঝা যায় কোনটা করবো না আর কোনটা করবো। তো সেই করবো নাটা সবচেয়ে ভালো বোঝা যায়। তো ওইগুলো করবো নাগুলো বুঝতে 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 ওটা শেপ হয়েছে বলে আমার মনে হয়। এই যে করব না, এটা তো বুঝতে যে সময়টা চলে গেছিলো, সেই সময়টা ওভারকাম করাটাও তো একটা ডিফিকাল্ট ছিল, যে কি করব এবং কি করব না, এবং কোন মানুষগুলোর সাথে মিশবো এবং মিশবো না। তো সেই সময়টা কিভাবে সামলাতে বা কি কি এক্সপিরিয়েন্স তোমার হয়েছিল? সামলানোর কিছু নেই, মানে আমি তখন জানি না আমি কী করছি। মানে আমার তখন আমি খুবই ডেসপারেট ছিলাম যে আমাকে এইটা করতে হবে, কারণ আমি এটা চুজ করেছি। তো আমার কারো কাছে কমপ্লেন করার নেই, এবং এটা যা যা আমার কাছ থেকে ডিমান্ড করছে এটা করতে গেলে সেগুলো আমাকে করতে হবে, এবং তার জন্য আমি সেটা খুব মন প্রাণ থেকে চেয়েছি। তো আমার মনে হয় সেইটাই আমাকে ড্রাইভ করেছে বাকিগুলো হয়ে যেতে, যে আমি মন থেকে বিশ্বাস করেছি আমি এটা করতে চাই, এবং সেই ড্রাইভটাই আমাকে ঠিক ঠিক জায়গায় নিয়ে গেছে। আমি বিশ্বাস করি যে আমি আমার লাইফে কিছু মানুষ পেয়েছি যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যারা আমাকে হেল্প করেছে। যেমন প্রথম মেন্টার বিশ্বরূপ বিশ্বাস, তারপরে দামিনী বসু, এরা আমাদের মেন্টার। তারা আমাকে ঠিক ঠিক পথে গাইড করেছে, বুঝতে শিখিয়েছে যে কোন জিনিসটা একটা অভিনেতার মন কীরকম হওয়া উচিত, কীভাবে দেখবে। তো এই ঠিক মানুষগুলোর সান্নিধ্যে আসতে পেরেছি এবং ঠিক বন্ধুবান্ধব পেয়েছি। আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে ওই টিকে থাকা যে কথা বলছিলে, টিকে থাকতে গেলে সবথেকে বড় যেটা টিকিয়ে রাখতে হয় সেটা হচ্ছে এইটা, যে মেন্টাল পিস। তো সেইটার জন্য আমার মনে হয় যে ঠিক মানুষের সাথে থাকা, ঠিক বন্ধুবান্ধবের সাথে থাকা খুব ইম্পর্টেন্ট, কারণ তারাই তোমার সাপোর্ট গ্রুপ। যখন তুমি পড়ে যাবে তারাই তোমাকে সাপোর্ট করবে। তো সেইটা যদি না হয় সেটা একটা ড্রব্যাক বলে আমার মনে হয়। তো সেই ঠিক মানুষগুলো পেয়েছি, এবং পরবর্তীকালে যেমন শাহানাদি আমার উপর বিরাট বড় ট্রাস্ট রেখে অনেক চরিত্র দিয়েছে, ইন্দু গোড়া। তো সেইগুলো আই হোপ আমি ঠিক সেগুলোর মর্যাদা রাখতে পেরেছি। তো এই কিছু মানুষ আছে যাদের ঠিক সান্নিধ্যে আসতে পেরেছিলাম ঠিক সময়, এবং আমিও হয়তো যেটা আমার থেকে চাইছিল, এক্সপেক্ট করছিল, সেই ঠিক জিনিসটা আমিও ডেলিভার করতে পেরেছি। তো সেইভাবেই জার্নিটা শেপ হয়েছে বলে আমার মনে হয়। তুমি নিজেও বলছিলে যে ইন্ডাস্ট্রি একটা আনসার্টেন লাইফ, তো সেখানে আসা, কাজ করা, এবার অনেকেই তো, আমরা তো অনেকে বাইরে থেকে দেখি যে ইন্ডাস্ট্রি কেমন, কি বুঝতে না পারি। সেখানে কেউ ডিমোটিভেট করেছিল যে এরকম একটা জীবনে ঢুকে পড়া, কি হবে পরবর্তীকালে, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, সেটা তো ডিমোটিভেশন শুরুর দিকে হয়, মানে আনসার্টেন লাইফটা তখন সব থেকে বেশি, যে জানি না এর কি মানে ট্র্যাজেক্টরিটা কোন দিকে যাবে। সেই সময় অনেক ডিমোটিভেশন ফেস করেছি, তারাও বিশ্বাস রাখতে পারেনি। তারা এবার এটা এমন একটা জিনিস না, মানে ওই যেমন বলছিলাম যে মানে ঠিক মানুষের সাথে থাকা। ডিমোটিভেশন লোকে যেমন করবেই, তোমার উপর বিশ্বাস রাখবে না, তেমনি তোমার সাথে সাথে এমন লোকও দরকার জীবনে যে তোমার উপর বিশ্বাস রাখবে, তবে সেটা ইভেনে না উঠায়। তো সেটা তো ছিলই, কিন্তু সাথে সাথে আমার এরকম বন্ধুবান্ধব মানুষজনও ছিল যারা মোটিভেট করেছে, এই কনফিডেন্সটা আমার মধ্যে ইনফিউজ করেছে যে যদি কেউ পারে সেটা তুমিই পারবে, মানে তোমাকেই করতে হবে, আর কেউ তোমার হয়ে করবে না। তো তুমি তোমার কাজটা করে যাও, বাকিটা ঠিক হয়ে যাবে। সমবয়সী অনেক অভিনেতারা রয়েছে তোমার সিমিলার এজে, তারা অনেক রকম কাজ, এবং ওটিটির কথা যেটা বলছিলাম যে বহু অভিনেতাকে আমরা পাচ্ছি তাদের দেখতে। তো কখনো মনে হয় যে এইটা প্রতিযোগিতার মতো একটা জীবন, কি কাজ পাবো, কি করব, এবং একটা কাজ খারাপ হলে তার পরের কাজটা আসবে কিনা? না, প্রতিযোগিতা নেই, কোনো প্রতিযোগিতা শুধুমাত্র একজনের সাথে, সেটা আমার সাথেই। মানে আমি যেটা গত বছর করেছি সেটা যেন আবার এই বছর না করি, আমি তার থেকে বেটার কিছু করতে পারি। তো সেই কম্পিটিশানটা শুধু আমার সাথেই, কারণ আমি সত্যিই মনে করি না কারোর সাথে কারো কম্পিটিশান হয়, কারণ এই জায়গাটা, এই মাধ্যমটা কারো একার নয়, মানে এটা একটা কালেকটিভ মিডিয়াম, সবাইকে সমানভাবে একসাথে হাত ধরে কাজটা করতে হবে, নইলে মানে ইটস আ টিম গেম, এটা কারো একার খেলা না।
হ্যাঁ আলটিমেটলি ডিরেক্টর সেটা বলে দেবে যে কোনটা আলটিমেটলি ফিল্টার হয়ে কোনটা থাকবে, কিন্তু তা আগে অবধি সব পুরোটা সবার। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে কোনো কম্পিটিশান সেরকমভাবে আছে, মানে একটা মানুষের সাথে একটা মানুষের কোনো কম্পিটিশান না, তার ফিচার্স আলাদা, তার চিন্তাভাবনা আলাদা, তার সে সম্পূর্ণ মানুষটাই আলাদা। সে যেটা ডেলিভার করতে পারবে আমি সেটা পারবো না, আমি যেটা পারবো সেটা সে পারবে না। তো সেইভাবে আমার হয় বলে মনে হয় না। আমি অন্তত ভাবিনি কোনো দিন। আমার মনে হয় সেটাকে ওভারকাম করা যায় একমাত্র তোমার কাজ দিয়েই, মানে সেইটা বেশি ভাবার থেকে জাস্ট কাজটা যদি ওই যেটা বলছিলাম, মানে আমি আগের বছর যেটা করছিলাম সে বছরের থেকে বেটার যদি আমি নিজে বুঝতে পারি যে আমি বেটার করছি, তাহলে আমার মনে হবে যে আমি ঠিক জায়গায় আছি। মানে লক্ষ্য কিছু নতুন দিতে পারছি, লোক আমার মধ্যে কিছু নতুন দেখতে পাচ্ছে, তো তারা সেই নতুনটা আরও নতুন জিনিস দেখার জন্য উৎসুক হয়ে থাকবে। লাস্ট 2-3 বছরে জীবন যতটা বদলেছে, যদি আমি সাফল্যের কথা বলি, শুরুর দিকটা তো সেই সাফল্যটা ছিল না, কিন্তু নিজেকে ধরে রাখা, মাইন্ড সেট করে যে এই প্রফেশনেই থাকবো, এই কাজটা করব, সেটা কতটা কঠিন ছিল, বা তুমি নিজেকে কিভাবে পজিটিভ রাখো এই সিচুয়েশনগুলোতে? একটা সময় পর আমার কাছে কোনো উপায় ছিল না, আমাকে এটাই করতে হতো, কারণ আমি আমার একাডেমিক কেরিয়ার থেকে অনেকটা সময় পেরিয়ে এই কাজটার পেছনে সময় দিয়েছিলাম। এবং সবচেয়ে বড় কথা যেটা যেটা বলছিলাম যে মানে একটা মানুষের একটা বড় সময় চলে যায় এইটা বুঝতে যে আমি কোন জিনিসটা ভালোবাসি এবং কোনটা আমি করতে চাইব। তো সেটা আমাকে খুবই, মানে আমি খুবই হ্যাপি ছিলাম যে আমি যেই কাজটা ভাবছি করব অ্যাজ এ প্রফেশন, সেই কাজটাকে আমি ভালোবাসি, সেটা সবার সুযোগ হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেটা আমি ভাবতাম যে আমি খুবই ব্লেসড। হ্যাঁ, দের আর টাইমস অবশ্যই যেখানে আমি ডিমোটিভেটেড হয়ে যেতাম, ওই রিজেকশনের সময়টা ডিমোটিভেটেড হয়ে যেতাম, ডিপ্রেসড হতাম, ফ্রাস্ট্রেটেড হতাম, এবং কখনো কখনো হয়তো এরকম মাথায় এসছে যে না, এটা মনে ভুল করছে, এটা এই 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 প্রফেশনটা হয়তো আমার জন্য নয়। কিন্তু তার পর মুহূর্তে আবার বলেছে না না, ওটা ভুলই ছিল, কারণ করে তো আমি বেশ মজাই পাচ্ছি। তো পুরোটাই খুব লাভ ড্রিভেন। রিজেকশন তো এসছে এবং সকলের জীবনেই আসে, তো এমন কোনো রিজেকশন যেটা তোমাকে বুঝতে সাহায্য করেছিল যে হ্যাঁ, রিজেকশনটা মেনে নিতে হবে, এমন কোনো রিজেকশন তোমার জীবন? আমি বলবো ওই প্রথম বছরই, মানে প্রথম বছর একটা অভিনেতার কাছে বা যে কারোর কাছেই হোক, যে এতদিন ধরে একটা কাজের জন্য অপেক্ষা করে থাকা এবং প্রথম সেই কাজটা করার সুযোগ পাওয়া, এটা তার কাছে বিরাট বড় ব্যাপার। এবং সেটা আমি 1 বছরে 3টে কাজ পেয়েছি, সেটা যেমন একটা বিরাট স্যাটিসফ্যাকশান, বিরাট কনফিডেন্সের জায়গা ছিল যে কাজ পাচ্ছি। ঠিক সাথে সাথে ওই রিজেকশানগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে, মানে এটা তো আর সেরকম ডিরেক্ট রিজেকশান নয়, কিন্তু ওয়ান কাইন্ড অফ রিজেকশান, যে মানে যেটা আমি করলাম সেটা লোকের কাছে এলো না। তো সেই ওই বছরে ওই যে একসাথে পাওয়া এবং না পাওয়া দুটো একসাথে, সেইটা আমার খুব ক্লিয়ারলি ভিভিডলি বুঝিয়ে দিয়েছিল যে বোথ সাইড অফ দ্য কয়েন যেটা কী হতে পারে। তো আমি তারপর থেকেই আস্তে আস্তে করে আমার মনে হয় যে আমি ব্রেনটাকে সেভাবে ম্যানিপুলেট করতে শিখে গেছি যে দুটো সাইডই হতে পারে, মানে আমি ওই দুটো কয়েনের মাঝে দাঁড়িয়ে আছি, যে কোনো দিকে যেতে পারি। আমি রিয়েলি একটা সময় অবধি বিশ্বাস করতাম যে যতক্ষণ না আমি ফ্লোরে যাচ্ছি ততক্ষণ আমি কাজটা করছি না, আমার সব হয়ে গেছে, কথা হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে, ডেট ফেট সব ঠিক হয়ে, আমি এখনও সেটা বিশ্বাস করি যে যতক্ষণ না আমি ফ্লোরে যাচ্ছি, শুটিং শুরু করছি, ততক্ষণ আমি ওই কাজটা করছি না। এবং বলা যায় না, মানে আমার আগের এক্সপিরিয়েন্স, মানে শুরু করেও হতে পারে যে হচ্ছে না। তো সেভাবেই তৈরি হয়েছে ব্যাপারটা। অভিনেতা হিসেবে কোনো ভয় কাজ করে? হ্যাঁ, ভয় কাজ করে বলতে ভয়টা একটু অন্যরকম, যে মানে এমন নয় যে আমাকে শুধু তাড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু মাঝে মাঝে হয় কী হবে যদি এমন কোনো দিন আসে যেখানে আমি কোনো, মানে আমি আমার ক্রিয়েটিভ আউটপুট নিয়ে স্যাটিসফাইড নই, কারণ আমার ভেতর থেকে কিছু নতুন কিছু বেরোচ্ছে না, আমি কিছু এক্সপ্লোর করতে পারছি না, সেই দিনটার ভয় করে। কিন্তু সেটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আর কি। কখনো এটা মনে হয় যে যেহেতু তুমি বললে যে একাডেমিক কেরিয়ার ছেড়ে অনেকটা সময় দিয়েছো অভিনয়ের পেছনে, অভিনয় করবে, যদি অভিনয়ে সাফল্য না পেতে, প্ল্যান বি এটা ভাবা ছিল কি? না, কোনো প্ল্যান বি ভাবা ছিল না। আমি জানতাম কিছু না কিছু করে নেবো, মানে যদি নাও হয় কিছু একটা করে নেবো। মানে আমার অ্যাকচুয়ালি সুবিধে ছিল যে আমার বরাবরই আমার ড্রিমস বা আমার চাহিদাগুলো যে বিরাট ছিল তা নয়, খুবই ছোটো চাহিদা ছিল, সেগুলো ফুলফিল হলেই হয়ে যায়। আমার এখনও, মানে আমার বছরে একটা ইউরো ট্রিপ দরকার নেই, কিন্তু হলে মন্দ হয় না, অবশ্যই চাইবো, কিন্তু ম্যান্ডেটারি নয়। তো সেই চাহিদাগুলো আমার কোনো দিনই ছিল না।
তো সেই জন্য হয়তো আমি সার্ভাইভ করে যেতে পেরেছি ওই জিনিসটা। অনেকেই তোমার গলার একটা প্রশংসা করে, যে ভয়েসটা একটা অ্যাট্রাক্ট করে। তো এখনও অভিনেতা হিসেবে তোমার কাছে পাওয়া সেরা কোনো কমপ্লিমেন্ট যদি বলি? সেরা কমপ্লিমেন্ট অনেক আছে, অনেক আছে, অবশ্যই আছে, কিন্তু রিসেন্ট যেটা আমার মনে পড়ছে, গোড়া করতে যাই, এবং ঋত্বিকদের আমি বিরাট বড় ফ্যান, মানে রীতিমতো ঋত্বিকদের অভিনয় গিলেছি স্টুডেন্ট, মানে অ্যাজ এ ফিল্ম স্টুডেন্ট। তো তার সাথে কাজ করার অভিজ্ঞতাটাই বিরাট বিরাট বড় ব্যাপার, একটা পাওনা, এবং মানে খুবই ভয় ছিলাম যখন আমি কাজ করতে যাই। তো আবার আলটিমেটলি কাজটা হয়ে যাওয়ার পরে ঋত্বিকদা যখন একটা ইন্টারভিউতে বলে যে আমার কাজের প্রশংসা করে, এবং সেটা ঋত্বিকদার মুখ থেকে শুনে, এবং মানে ওই দ্যাট মোমেন্ট, যে আমি যাকে মানে রীতিমতো আই লুক আপ টু হিম, সে আমার কাজের এরকমভাবে প্রশংসা করছে। বুম্বাদ আমাকে মেসেজ করে ডাকঘর দেখে। তো এরকম আরও অনেক আছে, মানে প্রচুর মানুষ আছে, মানে অনেক কিছু পেয়েছি এই গত 2-3 বছর। প্রচুর মানুষ তাদের ভালোবাসা জানিয়েছে, আমার কাজ ভালোবেসেছে, অনেক আছে। ডাকঘর থেকে তো অনেক পেয়েছি, মানে আমি এখনও পাই। মানে কয়েকদিন আগেই আমি শুটিং করতে গেছিলাম নর্থ বেঙ্গলে, সেখানে শুটিংয়ের ফাঁকে একজন দাঁড়িয়েছিল, একটি ছেলে এসে আমার সামনে এসে বলেন, একটা গ্রামের একটা পাহাড়ি, ভুটান বর্ডারের কাছে পাহাড়ি গ্রামে শ্যুট হচ্ছিলো। তো তিনি সামনে এসে আমাকে বলেন যে আমি এখানেই সামনে থাকি, আমার এই নিচে নেমে আমার পোস্ট অফিস, থ্যাংক ইউ দাদা ডাকঘর করার জন্য। আমি এবং আমার 2জন স্টাফ আছে পোস্ট অফিসে, তা আমরা একসাথে বসে ওই পোস্ট অফিসেই ডাকঘর দেখেছি। এবং ওই মোমেন্টে ওনার মুখ থেকে দাঁড়িয়ে ওই কথাটা শুনতে পাওয়া, অ্যাজ অ্যান অ্যাক্টার, মানে খুবই স্পিরিচুয়াল আমার কাছে ওই জিনিসগুলো। যে একটা মানুষ, সে আমার কাজের মাধ্যমে তার কাজ কোথাও সেলিব্রেট হচ্ছে, সেটা সে এমনভাবে এনজয় করছে, ভেরি মানে হিউম্যান লেভেলে গিয়ে সেটা প্রচণ্ড ইন্সপিরেশনাল আমার কাছে। এবং আমার একটা অভিনেতা সেটার জন্যই কাজ করে, যে থেকে যাওয়া তাদের জীবনে তাদের চরিত্রগুলো হয়ে। তো সেটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে, এবং মানে এই মুহূর্তগুলো থেকে যায়। দর্শকরা তো প্রশংসা করবে। আমি যদি মা বাবার কথা বলি বা পরিবার, যেটা তুমি বলছিলে যে কেউ ছিল না, তুমিই প্রথম ইন্ডাস্ট্রিতে আসা কাজ করো, তো তাদের তরফ থেকে তো নিশ্চয়ই একটা রিয়াকশন রয়েছে। এখন তারা তো খুবই হ্যাপি। তারা আমার মা তো এখন মানে সবচেয়ে বড় ফ্যান আমার এখন। তো মা এখন চায় যে বাংলায় যত কাজ হবে সব কাজে যেন আমি থাকি। তো সেটাই বুঝিয়ে উঠতে পারি না, যেটা সম্ভব নয়। তো এখন তারা খুবই সাপোর্টিভ, তারা চায় আমি ভালো কাজ করি, আরও শাইন করি আমার কাজে। তারা খুবই সাপোর্টিভ, আমার বাকি ফ্যামিলি সবাই খুব সাপোর্টিভ, তারা খুবই প্রাউড আমাকে নিয়ে, আমার মনে হয়। ইন্দুর কথা বলি বা যদি ডাকঘরের কথা বলি, ডাকঘরে তোমাকে অনেকটা স্পেস জুড়ে তোমায় দেখা গেছে, বা তুমি মুখ্য চরিত্র যেটা বলা যায়। তোমার দর্শকরা তো অনেক ক্ষেত্রেই তোমাকে সেইভাবে পেতে চায়, যে একদম ফেস হিসেবে কোনো ওটিটির বা ওয়েব বা বড় পর্দার কথা যদি বলি, তো সেই জায়গাটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, সেটা তো আমার হাতে নেই, সেটা আমাকে যারা কাজ দেবে আমাকে, যারা আমাকে ভাববে যে আমাকে এই চরিত্রে কাস্ট করা যায়, সেটা তাদের হাতে। আমার কাছে সেরকম কাজ এলে আমি আমার আটমোস্ট অনেস্টি এবং সিনসিয়ারিটি দিয়ে সেটা পালন করার চেষ্টা করব। রিসেন্টলি একটি সিরিজ জি5-এর জন্য, এবং আমি সেই কাজটা নিয়ে খুবই হোপফুল। দেখা যাক, এটা খুবই অন্য ধরনের একটা কাজ, অন্য ধরনের একটা চরিত্র। আই হোপ ভালো লাগবে দর্শকের। এটা বড় পর্দার সুযোগ আসছে? হ্যাঁ, কথা হয়েছে কিছু, তবে সেগুলো সবকটা এখনও ফাইনাল হয়নি, কথা চলছে। কিছুদিন আগে বিয়ে বয়কটের একটা ডাক তোমার প্রোফাইল থেকে পাওয়া যায়, যদি সেই প্রসঙ্গ ছেড়ে গিয়েই বলি যে মনের মানুষ রয়েছে? মনের মানুষ তো আছে অনেকেই, মানে অনেকেই আছে বলতে কথাটা মানেটা অন্যরকমভাবে এলো। মানে মনের মানুষ বলতে প্রেমের মানুষ যদি বলো, না সেরকম নয়। মনের মানুষ অনেকেই আছে, যে আমার মা বাবা বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই আছে মনের মানুষ, যাদের সাথে মনের কথা শেয়ার করা যায়। প্রেমের মানুষ এখনও নেই না। প্রচুর প্রপোজাল কি আসছে? কারণ ওটিটির এখন প্রচুর দর্শক এবং ইয়াং দর্শক বেশি। প্রপোজাল আমার কাছে অবধি এসে পৌঁছচ্ছে না, আমি শুনতে পাচ্ছি আশেপাশে। আমি বলতে চাই যে যারা বলছে তারা আমার কাছে অবধি এসে পৌঁছো, কিন্তু আমার কাছে অবধি এসে পৌঁছচ্ছে না। কিন্তু আমি ফিল করছি আশেপাশে অবধি এসে পৌঁছচ্ছে, তো ভালো লাগছে সেটাও। মানে লোকে যদি আমার কাজ দিয়েই আমাকে আমার সেই ভালো লাগাটা, আমি ধরে নিচ্ছি যে সেই ভালো লাগাটা আমার কাজের জন্যই,
তো সেটা খুবই একটা ভালো লাগার জায়গা অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ এ হিউম্যান বিং অলসো। যদি তোমাকে কেউ সবাই এত পছন্দ করে, তোমার কাজ ভালোবাসে। প্রেমের রিজেকশন এসছে কখনো? হ্যাঁ, মানে স্বাভাবিক, মানে আমি খুবই তো স্বাভাবিক রিজেকশন হওয়াটা। সবেতেই রিজেকশন, আমি বলছিলাম রিজেকশন সবেতেই আছে, রিজেকশন সব কিছুতেই আছে। ওটা প্রথম থেকেই করতে হয়, প্র্যাকটিস করতে হয়। আমি যে বলছিলাম না 1 বছর হয়নি, আমার সব রিজেকশন প্র্যাকটিস করে নিয়েছি আমি। বিচ্ছেদটাও তাহলে কি ওই 1 বছরের মধ্যে? না না, বিচ্ছেদ সেই সময় আমি চুটিয়ে প্রেম করছিলাম, এটা কোনো অসুবিধা নেই। আমরা কাজ নিয়ে কথা বলছিলাম যে নতুন যে কাজের কথা তুমি বলছিলে ওয়েবের শুটিং এবং একেনের একটা জনপ্রিয়তা তোমার রয়েছে, তো সেই শুটিংটা নিয়ে যদি একটু বলো যে অনির্বাণদা তার সাথে তো বেশ খুনসুটির একটা সম্পর্ক। হ্যাঁ, অনির্বাণদার সাথে খুবই আমাদের অন্য ধরনের সম্পর্ক, এবং বিশেষ করে অনির্বাণদা, সোমক এবং আমি তিনজনের একটা ট্রায়ো, একটা গ্রুপ। আমরা খুবই মজা করি, সব মজা ক্যামেরার সামনে বলা যাবে না। এবং অনির্বাণদার সাথে আমি আগেও কাজ করি, অনির্বাণদার সাথে আমি থিয়েটার করেছি, অনির্বাণদার সাথে আমি মানে থিয়েটার রীতিমতো বাইরে ট্রাভেল করেছি থিয়েটার নিয়ে। অনির্বাণদার সাথে আমার আগেই একটা ভালো সম্পর্ক ছিল, এবং সেটা একেন করতে গিয়ে আরও মানে কী বল, আরও গাঢ় হয় ব্যাপারটা। এবং আমাদের একসাথে 4টে কাজ হয়ে গেল এখানে। তো সেটা দিন দিন মানে আমাদের সম্পর্কটাও খুবই সুন্দর একটা সম্পর্ক, যে আমরা ছবিটা যেখানে শেষ করে যাই, যে গল্পটা যেখানে শেষ হয়, আবার ওখান থেকেই শুরু হয় গল্পটা, আড্ডাগুলো। তো সেটা খুবই এনজয় করি আমরা। যখনই দেখা হয় আমাদের একটা নিজস্ব সিক্রেট, চোখে চোখে ইয়ার্কি ঠাট্টাগুলো চলে, তো সেটা খুবই ভালো। ইন্ডাস্ট্রিতে বন্ধু সংখ্যা হাতে গোনা নাকি বেশ বন্ধুত্ব হয়েছে? না, খুবই হাতে গোনা। আমার জীবনে এমনি খুব বন্ধুর সংখ্যা খুবই কম, কারণ আমি খুবই একটু ইন্ট্রোভার্ট টাইপের। তো বন্ধুর সংখ্যা কম, কিন্তু আছে কিছু কিছু বন্ধু আছে ইন্ডাস্ট্রির, যাদের সাথে আমি সময় কাটাই, যাদের সাথে সময় কাটাতে ভালো লাগে। অনেক সময় ইন্ডাস্ট্রিতে অনেক পার্টি হয়, অনেক গেট টুগেদার হয়, তো সেখানে কতটা নিজেকে ইনভলভ করো নাকি একটু ডিস্টেন্সই মেনটেন করো? আমি যে খুব পছন্দ করি তা নয়, তবে যাই, মানে যাইও না যায় তাও নয়। অ্যাকচুয়ালি আমি খুবই মুডি, তো আমার যদি খুব ইচ্ছে করে যেতে আমি যাই, একদম যদি ইচ্ছে না করে, ভালো না লাগে, তখন আমি যাই না। তো মাঝামাঝি, মানে আমি বলতে পারবো না যে একদম এটাই করি বা এটাই করি। এই যে বলছিলে ইন্ট্রোভার্ট, তো কাজের জন্য কখনো নিজে অ্যাপ্রোচ করেছো যে এরকম চরিত্র বা আমি এই টাইমটা ফ্রি আছি, নতুন কোনো কাজ থাকলে জানাও? না, আমার কোনোদিনও করা হয়নি। আমি কাউকে কোনোদিনও বলিনি আমাকে কাজ দাও, এবং সেটা মানে আমি গর্ব করে বলছি না, মানে আমি সেটা পারি না। চাই সেটা শিখতে, অনেক শেখার চেষ্টা করেছি, আমি আগের থেকে অনেক বেটার হয়েছি, কিন্তু ওটা আমার ঠিক আসে না আর কি, আমি বলতে পারি না। এমনি তো আমার মনে হয় যে কাজ চাওয়ার থেকে আমার কাজ দেখে কাজ দেওয়াটা বেশি লজিক্যাল একজন 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 আর্টিস্ট হিসেবে। আমার কাজ যদি পছন্দ হয়, দেখে, তার যদি ভালো লাগে, তবেই সে আমাকে কাজের অফার দিক, আমিও সেটাই চাই। মানে আমি কাজ দাও বলে, আমাকে চাইছি বলে কাজ দাও, সেটা আমি চাই না। কাজ এভাবেই আসতে থাকুক, না চাইতে হয়, সেটাই বড় কথা। তো প্রচুর কাজ তো সামনেও রয়েছে, যেটা বলছিলে বছরের শুরুতে 2টো কাজ, এছাড়া আর কি কি কাজ রয়েছে এবং নতুনভাবে দর্শক কীভাবে পেতে চলেছে শেষে তোমার দর্শক? অনেকগুলো কাজ আসার কথা, যেমন ডাকঘর সেকেন্ড সিজন অ্যানাউন্স হয়ে গেছে, গোড়া সেকেন্ড সিজন অ্যানাউন্স হয়েছে, ইন্দুর সিজন 3 অ্যানাউন্স হয়েছে। অনেকগুলো কাজ আছে এই বছরে, এবং অনেকগুলো কাজের জন্য আমি খুব এক্সাইটেডও। এবং তাছাড়া আরও বেশ কিছু নতুন কাজ আসবে। একটা আমি অলরেডি শেষ করছি, যেটা কথা বলছিলাম, সেটা নিয়ে আমি খুব হোপফুল। তো এখনও অবধি ফিঙ্গার্স ক্রসড, অনেকগুলো কাজ যে জন্য আমি অপেক্ষা করে আছি করব বলে, আর কিছু কাজ করে ফেলেছি যেগুলো রিলিজ হবে বলে। তো আশা করছি যারা আমার কাজ ভালোবাসেন, দেখেন, তারা সেই সমান ভালোবাসা দেবেন, যেমন ভালোবাসা দিয়ে এসছেন। এবং আই হোপ যে যেরকম কাজ এখন ডেলিভার করতে পারছি, তার থেকে আরও বেটার কাজ প্রতি কাজের সাথে সাথে বাড়াতে পারি, মানে ওই কাজের ভালোর কোয়েশনটা যেন বাড়তে থাকে, আমি সেটাই হোপ করব।